নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকালটা শুরু হচ্ছে আমার মায়ের বাড়ি থেকে। এবার তোমরা ভিডিওর মধ্যে ভাবতে পারো কখনো তোমাকে ব্যারাকপুর দেখছি, কখনো শ্বশুর বাড়ি দেখছি, কখনো আমার মায়ের বাড়ি। আসলে যেহেতু ভিডিওগুলো আমি ছাড়ছিলাম না, তাই যখন যাতায়াত করছিলাম রাস্তায়, তাই সেই ক্লিপগুলো আমি নিয়েছিলাম না। তবে কিছু কিছু জিনিস যেগুলো আমার মনে হয়েছিল যে আমি ক্লিপগুলো নিয়ে রাখি, তোমাদের সাথে পরে শেয়ার করবো কী কী করছে না করছে, সেগুলো আমি নিয়ে রেখেছি। তো এটা যদিও অনেকটাই পুরনো, মানে আমি অলরেডি ব্যারাকপুরে এবার ফিরে এসেছি, কিন্তু এটা অনেক পুরনো একটা ভিডিও আমি করে রেখেছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা হলো আমাদের গ্রামের রাধা গোবিন্দ। আমাদের বলতে যে এখানে আসে সে সেটাকে আমার বলে দাবি করে, কারণ মানে ঠাকুরের কাছে আসলে যে মন প্রাণ এত ভালো হয়ে যায়, শুধুমাত্র এই মন্দিরে পা রাখলেই বোঝা যায়। যারা আসে আমাদের পাড়ার আর কি, আমি যে ভয়েস করছি সত্যি আমার মানে বলতেও মানে খুব ভালো লাগছে, গর্ব হচ্ছে, আর গাটা কেমন যেন ছ্যাঁক করছে ঠাকুরকে দেখে অনেক দিন পরে। তো রাধা গোবিন্দর সাথে আমার অনেক দিনের সম্পর্ক, এখন নয়, এখন তো প্রায় 5-6 বছর বিয়ে হয়ে গেছে আমার। তার আগে 1-1.5 বছর আগেও কিন্তু আমি প্রায় রোজ এখানে ঠাকুরকে পুজো দিতে আসতাম, সম্পূর্ণ আমি। কেউ না কেউ আসতো আমার সাথে, মানে যেহেতু এটা বাগানের মধ্যে, তো মা কখনোই আমাকে একা ছাড়তো না। দুপুরবেলাতে আমি একাই আসতাম, দুপুরবেলা বলতে সকালবেলার টাইমটাই আমি একা আসতাম, কারণ সকালবেলায় দিনের বেলা সবাই থাকতো আশেপাশে, আর সন্ধ্যাবেলার টাইমটাই কখনোই একা আসতাম না, কেউ না কেউ একটা আসতো। যদিও সন্ধ্যাবেলাতেও সবাই থাকতো, তবুও বাড়ির কেউ একজন আসতো, কারণ তখন এই যে কলটা দেখছো ভেতরে, মন্দিরের ভেতরে বসানো হয়েছে, তখন সেটা বাইরে ছিল, একটু অন্ধকার ছিল, আমি একটু মানে যেমন হয় আর কি, অল্প বয়স ছিল, একটু ভয় ভয় করতাম। লাইট মাইটের ব্যবস্থা কম ছিল প্রথমের দিকে যখন আমি পুজো করতাম, সেটা কিন্তু 7-8 বছর আগের কথা। তখন এত ভেতরে ফুল, এত গাছপালা, এত সুন্দর শান করা, এত কিছু ছিল না। আমি যখন পুজো করেছি তখন আমি কিন্তু কষ্টের মধ্যে দিয়ে পুজো করেছি। এই জায়গাটা কাদা হতো, স্যাঁতসেঁতে হতো, ঘাস জমে থাকতো, অনেক দূরে কলে জল আনতে যেতে হতো, অনেক কষ্ট করে করেছি। আর এই যে আমাদের রাসের ঠাকুর তোমাদের সাথে দেখালাম, তো সেই জন্যই বলি যে মন্দিরের সাথে আমার বহুদিনের সম্পর্ক। যখন থেকে এই মন্দিরটা খোলা হয়েছে, আর সত্যি কথা বলতে আমি দায়িত্ব নিয়ে নিয়েছিলাম, তখন থেকে আমি অনেক দিন পুজো করেছি ঠাকুরকে। এই যে ঠাকুরের জায়গাটা দেখছো, এখানে কিন্তু শিব পুজো করা হয়। আর প্রতি বছর কিন্তু কালী পুজোটা, যখন আমি কালী পুজোর কালী ঠাকুর প্যান্ডেল তোমাদের দেখিয়েছিলাম অল্প একটু, তো কালী পুজোটা কিন্তু হয় আমাদের বাগান আর মন্দিরের সামনে একটা বড় ফিল্ড আছে, সেই ফিল্ডে হয়। কিন্তু এবারে কিন্তু ভেতরে হয়েছে, কেন জানি না, তবে সুন্দর করে করা হয়েছিল, বেশ এসে ভালো লাগছিল দেখতে। আর রাসমেলাটা ভেতরেই হয়ে থাকে, দেখলেই তো যেখানে রাসের ঠাকুরকে রাখা হয়েছে সেখানেই রাসমেলাটা প্রথম থেকেই হয়ে আসছে। আর আজকে আমি যেটা বলি তোমাদের, আজকে কিন্তু আমার একটু মানসা দেওয়ার ছিল, 5 ফল মানসা করেছিলাম। যেহেতু আমি মানসা করেছিলাম, মানে মানতটা করেছিলাম, সেটা ফুলফিল হয়েছে, আবার পুজোটা দেওয়া হয়ে গেছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। কি কারণ না কারণ সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব, এখন আমি বলতে চাইছি না। তো 5 ফল মানসা করেছিলাম, আর সেটা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হয়েছে মানসাটা, মানে আমি যেটা মানত করেছিলাম, যেটা চেয়েছিলাম ঠাকুরের কাছে, সেটা আমি পেয়েছি। আর সেই জন্য দেখলাম যে আমি যেহেতু আছি, আজকের দিনটাই আমি আছি মায়ের বাড়িতে, এসেছি 2 দিনের জন্য। তো আজকের দিনটা মায়ের বাড়িতে আছি যেহেতু, তো ভাবলাম আজকে সকাল সকাল স্নান ধ্যান করে আমি রাধা গোবিন্দর মন্দিরে পুজো দিতে যাব। মন তো চাই, মাঝে মাঝে যখনই মায়ের বাড়ি আসি তখনই মন চাই যে আমি যাব পুজো করতে, কিন্তু ছেলেটার জন্য যাওয়া হয় না, কারণ এই বড় মন্দির, তো এই মন্দির পুজো করতে অনেকটা সময় লাগে, প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগে যায়। তো আমার বিয়ে হওয়ার পর থেকে আমার বাবা মা এই মন্দিরে অনেকটাই অবদান আছে আমার বাবা মায়ের, মানে আমার বাবা যেমন, আজকে দেখো কেমন, আজকে আমার মায়ের সকালে আসার কথা ছিল, যেহেতু আমি আর দিদি পুজো করতে আসতে চাইলাম, তাই মা আর আসলো না। তবে বাবা সকালবেলায় এসে মন্দির ধুয়ে, মন্দিরে যেসব এক্সট্রা থালা বাসন, মানে ঠাকুরের বাসনপত্র বাদ দিয়েও কিছু থালা বাসন হয়, মানে সন্ধ্যাবেলায় সবাই আসে পাড়ার, মোটামুটি 15-20 জন এসে গান করে, তাদেরকে প্রসাদ দেওয়া হয়, তো এক্সট্রা কিছু থালা বাসন হয়। তো বাবা কী করে, সকালবেলায় এসে বেশ কিছুটা ফুল তুলে দিয়ে যায়, মন্দিরটা ধুয়ে দিয়ে যায়, থালা বাসনগুলো ধুয়ে দিয়ে যায়, মানে মা পুজো করে আর বাবা বাইরের কাজগুলো করে, উঠোনটা ঝাড় দেওয়া, ধুয়ে দেওয়া, এগুলো বাবা করে। তো
তো আজকে যেহেতু মা আসছেনি সেই জন্য বাবা স্নান ধ্যান করে যেই টাইমটায় পুজো দিতে আসে সেই টাইমে বাকি কাজগুলো সেরে রেখে গেছে, আর আমি আর দিদি শুধু পুজো দিচ্ছি। তো পুজো দিচ্ছি বলতেও কিন্তু অনেকটা সময় লাগে, সবটা তো ভিডিওতে দেখানো সম্ভব না, কারণ বুঝতে পারছো বড় মন্দিরে পুজো করতে অনেকটাই সময় লাগে। একটু সাজিয়ে গুছিয়ে পুজো দিতেই আমাদের ভালো লাগে। ওং নম করে পুজো করতে আমি শুধু নিজের ঘরের পুজোটাই হয়তো ওং নম করে করি, কিন্তু যখন মন্দিরে আসি তখন আমি একটু সময় নিয়ে ভালোভাবে পুজো করতেই ভালোবাসি। আর আমার আর দিদির ছেলে দুজনেই বাইরে আছে, ওরা দুজন বাইরে খেলা করছে, কখনো ফোন দেখছে, কখনো আবার মারামারি করছে। তো আমি আর দিদি বলছি ওরা যা করছে করুক, এখানে আমাদের বাচ্চাদের নিয়ে কোনো টেনশন নেই, কেউ কিছু বলবেও না বা কোনো ব্যাপারও নেই, বা আমাদের নিয়েও কেউ কোনো কথা বলবে না, কারণ এটা মায়ের বাড়ির দেশ। আমরা যা ইচ্ছা করতে পারি, যেভাবে ইচ্ছা পুজো করতে পারি, যা ইচ্ছা পরে পুজো করতে পারি, তো সেটা নিয়ে কোনো টেনশন নেই। আর কি বলো তো, আমার আমার হচ্ছে সমস্যা, আমি চাইলে এই যে আজকে যেমন মানত দিতে আসলাম, তো ইচ্ছে করলে একটা শাড়ি পরে আমি আসতে পারতাম, কিন্তু আমি যেহেতু ওই একদিনের জন্য এসেছি, এসেই আমি হট করে মানতটা করি আর হট করে সেটা সম্পূর্ণ হয়ে যায়। তো আমি তো আগে থাকতে ভাবনা চিন্তা করে আসিনি ব্যারাকপুর থেকে আসার সময় যে আমি গিয়ে মন্দিরে পুজো দেব। তো যদি ভাবনা চিন্তা আগে থাকতেই করতাম তবে হয়তো একটা আমার শাড়ি নিয়ে আসতাম বা একটা ব্লাউজ নিয়ে আসতাম। শাড়ি তো যাত্রার পরা যায়, কিন্তু বাকি জিনিসগুলো তো সবার গায়ের ফিটিংসটা একরকম হয় না, তাই আর কি পরা হলো না। আমার নিজেরও খারাপ লাগছিল যে মন্দিরে পুজো দিতে আসলাম নাইটি পরে, একটু কেমন লাগছিল। তবে নাইটিটা যেহেতু নতুন, তো অতটা কিছু মনেও হচ্ছিল না। এটা হয়তো শ্বশুরবাড়ির দেশ হলে আমি একটু শাড়ি টাড়ি পরে করারই চেষ্টা করতাম, তো সেটা বড় কথা না, মনে ভক্তি থাকলে সব ভালো। শাড়িতে আর নাইটিতে কী যায় আসে, তাই না বলো? তো ঠাকুরকে এখানে সাজিয়েছিলাম। আমি কিন্তু যখনই আসি ঠাকুরকে সাদা ফুল দিয়ে সাজাই, ঠাকুরের মাথায়, গলায়, সব জায়গায় সাদা ফুল দিয়ে সাজাই। আর আজকে যেহেতু এখন শীতকাল চলছে আর তারা গাঁদা ফুল বাড়ি থেকে এনেছিলাম কটা, সেগুলো দিয়ে সাজিয়েছি, ঠাকুরকে কিন্তু মানাচ্ছে না। আমি বুঝতে পারলাম, দিদি বারবার বলছিল সাদা ফুল দিয়ে সাজা, তো আমি ভাবলাম যে সাদা ফুল দিয়ে যখনই আসি তখনই সাজাই। আমার মাও তাই খুব সাজিয়ে গুছিয়ে পুজো করে। তো এবার এখন যখন শীতকাল পড়েছে, গাঁদা ফুল উঠেছে নতুন, তো ঠাকুরকে একটু গাঁদা ফুল দিয়েই সাজাই। তো সাজিয়ে দেখছি ঠাকুরের মুখটা কিন্তু একদম মানাচ্ছে না, তো মনটা খারাপ হয়ে গেছিলো, তো অত কিছু ভাবছিলাম না। আর এখানে আমি শঙ্খটা কিন্তু অনেক স্ট্রাগল করে বাজিয়েছি, শঙ্খটা কিছুতেই বাজাতে পারছিলাম না, কারণ শঙ্খ এমন একটা জিনিস দেখবে নতুন জায়গায় গিয়ে চট করে বাজানো যায় না। আর আমি এমনিও শঙ্খ বাজানোতে কাঁচা, আর তার উপর আমি মনে হয় এদিকে 4-5 বছর হয়ে গেল শঙ্খই বাজাই না, কারণ আমার ওখানে মানে আমার শঙ্খ বাজালেও একটু অ্যালার্জির সমস্যা হয়ে যায়, সেই জন্য আমার ঘরে কিন্তু আমি শঙ্খ বাজাই না। আর দিদি এখানে ঠাকুরকে ঘোরাচ্ছিল, মানে রাসের ঠাকুরকে। দিদি বলছিল যে আমি এসেছি হয়তো 2 দিন আগে, 1 দিন আগে এসেছি এখানে, কিন্তু দিদি 4-5 দিন আগে এসেছে, মানে যেদিন থেকে রাস পুজো হচ্ছে সেদিন থেকেই দিদি এসেছে। দিদি টিউশনই করায়, টিউশন ছুটি দিয়েছে। তো দিদি বলছিল যে তুই ছিলি না বা কেউ বাড়িতে যেহেতু ছিল না, বাবা মায়ের সঙ্গে আসাও হয়নি, রাসের ঠাকুরটা ঘোরানোও হয়নি, আজকে যখন পুজো দিতে এসেছি আমি তাহলে রাসের ঠাকুরটা ঘুরিয়ে নিই। তো আমি দিদিকে বললাম তাহলে ঘুরিয়ে নে, আমি আর ঘোরাচ্ছি না, যে কোনো একজন ঘোরালেই হবে। আর এই যে 3 পাক ঘুরিয়ে দিদি রেখে দিল। আমার দিদিও কিন্তু মানে কি বলবো, খুব ঠাকুর ভক্ত। আমাদের পরিবারের সবাই, আমার দিদি, আমার দাদা, আমি নিজে, আমার বাবা মা। আমার বাবার মধ্যে কিন্তু এই জিনিসটা ছিল না, হট করে বাবার মধ্যে জিনিসটা এসেছে। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, আর ঠাকুর ঘরে তালাও দিয়ে দিয়েছি। ঠাকুরের সঙ্গে আবার কবে দেখা হবে জানি না। আজকের দিনটা এখানে আছি, কাল সকালে আবার চলে যাব, চলে গিয়ে আবার ব্যারাকপুর বেরিয়ে যেতে হবে, এই তো জীবন হয়ে গেছে। আর কিট্টু আর সোনু, মানে আমার দিদির ছেলের নাম সোনু, ওরা দুজন এত দুষ্টুমি করছিল, যে দেখো একটা বেলুন ওরা কিন্তু এখানে এসে পড়ে পেয়েছে বেলুনটা, সেটা নিয়েও দুজনে মারামারি করছে। মানে এর চাই ওর চাই, দুজন মিলে একসঙ্গে খেলতে পারে না এরা, মানে এদের বুদ্ধিগুলো অন্য রকম, যে মিলেমিশে খেলবো সেই ব্যাপারটা না, ও বলবে আমার চাই তো ও বলবে আমার চাই, এমন একটা ব্যাপার। আর মা এখানে রান্না করছিল উনানে, আর উনানের পাটটা একটু নোংরা হয়ে যায়, এতগুলো রান্না করেছে সেই জন্য দেখালাম না। এখানে সকালবেলায় যেহেতু এখন বাজে ওই 10টা 10:30, আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, বাঁধাকপির তরকারি, শাক, আর এই যে আলু সয়াবিনের তরকারি দেখছো অল্প একটু আছে। এটা কি হয়েছে বলো তো, আগের দিন সন্ধ্যাবেলায় তো আমরা এসেছি, হাজব্যান্ডও এসেছিলো, তো সকালবেলায় ও বাড়ি চলে গেল, যেহেতু আবার সন্ধ্যাবেলায় ও আসবে, তো সকালবেলায় মা ওকে পরোটা আর আলু সয়াবিনের তরকারি করে দিয়েছিল, মিষ্টি মিষ্টি করে, ও খেয়ে বেরিয়ে গেছে। আর সেই তরকারিটা অল্প একটু ধরা আছে, আর আমি মাকে বলেছিলাম মা তুমি যদি পরোটা করে থাকো তোমার জামাইয়ের জন্যই করো, কারণ অত সকালে, ও অনেকটা সকালে গেছে, 9টার দিকে চলে গেছে, তো 9টার
দিকে ও তো ভাত খেয়ে যেতে পারবে না, বা মায়ের এত কিছু রান্না করাও হবে না, তুমি তোমার জামাইকে বরং পরোটা তরকারি করে দাও, আর আমাদের জন্য কিন্তু সেদ্ধ ভাত করো, তোমার হাতের সেদ্ধ ভাত খেতে খুব ভালো লাগে, আসলে অন্য সময় খাওয়া হয় না নিজে নিজে। তো মা এই ঘিটা বানিয়েছিল ঘরে, তো বললো যে নিয়ে ঘিটা টেস্ট করা, একদম অল্প পরিমাণেই মা বানিয়েছিল। তো বললো যে আগে প্রথমে গরম ভাতে একটু ঘি নিয়ে দেখ, ঘিটা বানিয়েছি ভালো হয়েছে খেতে। তো সেই জন্য প্রথমে এই ঘি দিয়ে ভাতটা খাচ্ছিলাম। এমনিও আমার ঘিটা খুব প্রিয়, আর এখন শীতকাল পড়বে তো শীতের সময় ঘি দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। এই যে লবণ আর ঘি নিলাম, এর মধ্যে একটা কাঁচা লঙ্কা ভেঙে নিলে আরোই ভালো লাগতো, তবে আমার যেহেতু অনেক তরকারির অপশান ছিল সেজন্য আমি আর এক্সট্রা করে লঙ্কা টঙ্কা নিলাম না। আর এই যে মানের পাতাটা দেখছো আমাদের গাছেই হয়েছে, তো মা বলছে তুই এসেছিস যখন এটাকে বাটা করে দেবো। তো সেই জন্য মা বলছে দেখা তোর ভিডিওতে কত বড় মানের পাতা হয়েছে, তো সেটাই আমি দেখাচ্ছিলাম, সত্যি অনেকটা বড় হয়েছিল, আর একদম কিন্তু কচি পাতা। তো সকালের খাওয়া দাওয়া সব কিছু কাজকাম মা সব সেরে ফেলেছে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার লাস্টে হবে চিকেনটা, মানে হাজব্যান্ড যেহেতু আবার আসবে সন্ধ্যাবেলায়, তো ওর জন্যই আর কি আরও চিকেনটা আনা। তো বাবা আনতে গেছিলো দেশি চিকেন, কারণ আগেরবার যখন কালী পুজোর মধ্যে এসেছিলাম তখন কিন্তু মাটন খাওয়া হয়েছে, তো এবার বাবা বলেছিল যে দেশি চিকেন আনবো, কিন্তু সেটা পাওয়া যায়নি দুর্ভাগ্যবশত। তো এমনি চিকেনই আনা হয়েছে, মানে দেশি মুরগি আনার ইচ্ছে ছিল, তো পাওয়া যায়নি, সেই জন্য এই চিকেনটাই আনা হয়েছে। এখন হচ্ছে চিকেনের দায়িত্ব পড়েছে আমার হাতে, কারণ আমি যখন মায়ের বাড়িতে আসি আমার দিদি কিন্তু সবসময় বলে যে তোর হাতের চিকেন খেতে ভালো লাগে, এটা প্রথম থেকেই, মানে আমার বাবা এবং আমার দিদি দুজনেই আমার হাতের মাংস খেতে ভালোবাসে। এবার কিন্তু কি হয়, যখন আমার মা চিকেন খেত তখন কিন্তু মাই চিকেনটা রান্না করতো, কিন্তু আমার মা এখন চিকেন খাওয়া মাটন খাওয়া একেবারেই ছেড়ে দিয়েছে, তার সাথে বাবাও ছেড়েই দিয়েছে, আমরা আসলেই বাবা খেতে পাই, না হলে একা একা বাবার মা থাকে, তো আমরা ছেলেমেয়েরা না থাকলে বাবাও আর খায় না, বা মা যেহেতু রান্না করে না তো বাবা আর বলে না মাকে যে তুমি রান্না করো, আমরা আসলে বাবা একটু খাই, না হলে কিন্তু বাবাও প্রায় ছেড়ে দিয়েছে। আর এই যে আমাদের বাড়ির পিছনে বাঁশবাগান, শীতের সময় একটু ঠান্ডা হলেও গরমের সময় কিন্তু আমাদের বাড়িটা প্রচণ্ড আরাম, মানে খুব মানে ঠান্ডা বাতাস দেয়। আর এই যে বাসতলা দেখছো, আগে কিন্তু এইসব জায়গাগুলো এরকম ছিল না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। আমার মা তো তখন অনেক স্ট্রং ছিল, অল্প বয়স ছিল, এখন বয়স হয়ে গেছে, হাতটা মাঝে ভেঙে গেছিলো, আর বেশি কিছু কাজ করতে পারে না। আর সেই বাঁশবাগানটা দেখলো, সেখানে কিন্তু আমরা ছোটোবেলায় খেলা করতাম। তো যাই হোক, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো চিকেনটা ধুয়ে আমি এখানে রান্নাটা বসিয়ে দিলাম, দিদির সাইডে বসে কিন্তু রসুন পেঁয়াজ সব ছাড়িয়ে দিচ্ছে, মশলা টশলা ওই রেডি করে দেবে। তো উনুনে যেহেতু অনেক দিন রান্না করা হয় না, তাই আমি দেখো একটা আলু পুড়িয়ে ফেলেছি, একটা মানে কড়াইটা অনেক বেশি পুড়িয়ে ফেলেছি, কারণ এই কড়াইটায় মা আগে কিন্তু শাক তরকারি ডাল এটা সেটা করেছে, তো সেই জন্য একটু আখার পাটটা মানে উনুনের পাটটাও কিন্তু একটু নোংরা আছে। আমরা কিন্তু অনেক সময় আখাও বলে থাকি, সবসময় উনান বলি না, তো যেটা ইউজ করি কথা সবসময় সেটা তো মুখ দিয়ে বেরোবেই, তো এটা কোনো বড় ব্যাপার না। আর আমার মা দেখো কত সুন্দর কাঠের খড়ি দিয়ে রান্না করে, দেখো তোমরা সবাই, সেই জন্য আমার মায়ের হাতে রান্না একটু বেশি স্বাদ। আসলে আমার বাবা কাঠের কাজ করে, তো অনেক ছাটি কাঠ পড়ে যায়, মানে কাঠ কাটার পরে কিন্তু অনেক কাঠ এক্সট্রা থেকে যায়, সেগুলো মাকে জাল দিয়ে ফেলতে হয়, কারণ এই কাঠগুলোর কোনো কাজের না। তো এখানে আমি উনানের পাড়ে বসে কিন্তু রান্না করছিলাম, আর দিদির সঙ্গে অনেক অনেক গল্প করছিলাম। তোমাদের যাদের দিদি আছে বা বোন আছে তোমরা তো জানবেই যে দুই বোনের যখন বিয়ে হয়ে যায়, তারা যখন অনেক দিন পর একসঙ্গে মায়ের বাড়িতে আসে, ওই একটা রাতে একসঙ্গে থাকা হয়, মানে বেশি দিন থাকা হয় না যে 4-5টা দিন একসঙ্গে থাকবো, সেরকমভাবে আর থাকা হয় না, ওই 1 রাত 2 রাতই দিদির সঙ্গে একসঙ্গে থাকা হয়। তো কত যে গল্প থাকে, আর যদিও রোজই ফোনে কথা বলি, তবু সামনাসামনি এসে বসে গল্প করাটা আর ফোনে গল্প করার মধ্যে কিন্তু অনেক তফাৎ। আর এর মধ্যে এসেছে আমার ছেলে মামামের কাছে, মানে আমার দিদির কাছে, সোনুর নামে, মানে সোনু ভাইয়া, সোনুর নামে এসেছে কমপ্লেন করতে, যে মাম্মাম সোনু ভাইয়া আমাকে ডিস্টার্ব করছে, এটা করছে ওটা করছে, কালার করতে দিচ্ছে না। তো একটু কিন্তু বিরক্ত হয়ে গেছে। আর দিদুন বাড়ি যে বাচ্চাদের কাছে কত প্রিয়তা ওদেরকে দেখেই বুঝছি, কারণ আমাদের ছোট থেকেই দিদুন বাড়ি এই ব্যাপারটা ইন্টারেস্ট একটু কম ছিল, কারণ থাক সেসব কথা আর বললাম না, সেসব তোমাদের সাথে পরে শেয়ার করব কোনো এক সময়। তো এখানে কিন্তু চিকেনটা আস্তে আস্তে রান্না করে ফেলেছিলাম, রান্না হয়েও গেছে। আর ভিডিওটা চলো এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, রাধা গোবিন্দর পুজো দিয়ে আসলাম, আমি চাইবো আমার রাধা গোবিন্দ তোমাদের সবাইকে খুব ভালো রাখুক, তোমাদের মনের ইচ্ছেগুলো পূরণ করুক, অবশ্যই সেগুলো সৎ হতে হবে, আর তোমাদেরকে খুব ভালো রাখুক, তোমরা এইভাবেই জীবনে এগিয়ে যাও। আর যার
যত স্বপ্ন আছে, ভালো স্বপ্ন অবশ্যই, সেগুলো যেন ভগবান অবশ্যই পূর্ণ করে। তো চলো ভিডিওটা শেষ করছি, সবাই খুব ভালো থেকো, টাটা।